ইট পাথরের শহরের সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়ায় ঘেরা, মায়ায় ভরা গ্রাম। আঁকাবাঁকা পথে বেয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণাক্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশির জল। সবেমাত্র আনন্দপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আটকে উঠল, কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি, অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাত পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। ৩৫ বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আজান পড়েছে। ট্রলার মোড়লবাড়ির ঘাটের ভিড়ে। প্রথমে পদ্মজা চোখে পড়ে রাজাহাঁসের ছুটে চলা। ঝাঁক ঝাঁক রাজাহাঁস দৌড়ে বাড়ির ভিতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে উঠল, আপা! পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আস্তে পূর্ণা। পূর্ণাকে এভাবে বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করল, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমাপ্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে সে সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দু হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে খুঁটি হলো। পদ্মজার চোখ খিচে ফেলে। যখন বুঝতে পারলো সে পড়েনি, তার ভাই বোনেরাও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসল। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে। তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার ৬ মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী ২ মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমি সাহায্য করতে চেয়েছিল। পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন, তিনি যাননি। এক পড়ন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। ২-৩ জন পয়সা দিয়ে কিনতে চাইতো। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন। পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমি নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচবে। এক কাজ করলেই তো পারেন, আরও ২-৩ জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন। তাহলে অনেকগুলো হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এ প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী ২ হাতে ৩ রাত পরিশ্রম করেছেন। পূর্ণাকে ম্যাট্রিক অবধি পড়ালেন। প্রেমা প্রান্তকে এখনো পড়াচ্ছেন। পূর্ণা যে কোনো আবদার পূরণ করতে চলেছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে। নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন? বাসন্তী চোখ নামিয়ে হাসেন। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলেন, সেই বয়স কি আর আছে? বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায়, তাই না?
বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছেন। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদি হয়ে অভিযোগ করলো, আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজা হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো। বলল, কে বলেছে? তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা আমি মুচি বিয়ে করব না, আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, মেট্রিক ফেল করা ছেলের ধলা জামাই হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে আসছে চারপাশ, বাড়িতে চল। তারপর দুই হাতে দুই ভাই বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজাহাঁস ভুনা ও গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাচি আম্মা আত্মগ্লানি তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো। আপনি নিশ্চিন্তে যান, অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না। এবার যাওয়া উচিত, অনেক তো হলো, 4 বছর কেটেছে। ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়, কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আম্মার তো কোনো দোষ ছিল না, তবুও তিনি শাস্তি পাচ্ছেন। ছিল দোষ, যে আসল দোষী তার দেখা আজও পেলাম না। অথচ তিনি দোষী না হয়েও সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন? এটাই আম্মার দোষ। জোর করে ঘুম আটকে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্ম। আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়। শিরশির করে ওঠে, কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব, শুধু নেই মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শুকে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু ঝরে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন। কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে, অজস্র চুমিতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে? জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোঁপাতে ফোঁপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মন তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাতে মুঠো নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে, কাঁদিস না। ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর, থামছে না। তুই তো আরো কাঁদছিস, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে। হাত ঝাড়তে ঝাড়তে হেসে ফেলল, থেমে গেছে। পদ্মজা হাসি বাড়িয়ে দিল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখের জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামাতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিলাম না। পূর্ণা হেসে বলে, বিছানায় বসে 2 পা ভাঁজ করে বলল, বড় আপা ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি রে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক অক্ত পড়িনি। আর প্রেমা,
প্রেমাকে আমি হ্যাঁ, আমার চুরি দেইনি বলে। মিথ্যা বলবি না। কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে। সত্যি স্বীকার কর। কিসের কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর। ম্যাট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না। যিনি সৃষ্টি করেছেন উনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল। বলল, আপা, আমার কি দোষ? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে। কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকতি করে বলল, যেও না। এখন থেকে প্রতিদিন পড়ব। সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল। দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমি প্রান্তর সাথে ঘুমাই। পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথার ছুরি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপার লজ্জার লেশ মাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলেছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি? বলেছি? তোর লজ্জা নাই? প্রেমা লজ্জায় জুবুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো। প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই। অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে। আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতো। ও আপা, জানো লিখন ভাইয়া এখনও শুটিং করতে আসছে। 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল কার বাড়ি। সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি। বিশাল বড় টিনের। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা একসময় তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো মাস 4 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠা লিখন সারার ছবি, সাথে উপরে শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা, লিখন সার পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছে সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে? যদি দ্বিধা না থাকে, জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় করে তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন শাহ সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে, তা নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ঢাকা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না। তারপর বল। নিরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাতে গভীর থেকে গভীরতর হচ্ছে। তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাক ডাকা ভোর। ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি। ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার। আবার শালও পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছে। মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে। ঠান্ডা এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করল, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন। বয়স হয়েছে তো, যান ঘরে যান, আমি ভাত বসিয়েছি, আমি দেখব। সারা রাত তো সজাগ ছিল আম্মা। তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ে শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন, আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেটও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য।
তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফারিনাকে। নিচের কাকের মতন তাকিয়ে আছে, শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফারিনা চারপাশে উড়ো কুয়াশা, কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনিই শুধু আসতে পেরেছেন। পদ্মজা হতদন্ত হয়ে বের হলো, কাছে এসে দাঁড়াতেই বুকটা হুহু করে উঠল। ফারিনা পদ্মজাকে দেখে কেঁদে ফেললেন। পদ্মজা ফারিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফারিনা ঠান্ডা দু হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো চেতামি। এত রাগ আমার? না আম্মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করেননি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাহলে কেড়ে যাও না আমার কাছে? আমার সেরার কেন মুখ ফিরে আনিছে আমার থেইক্কা? উনি পাগল আম্মা। আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা বিশ্বাস করুন, আপনার প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়, এই জন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকায় গিয়ে কয়দিন থেকে আসেন, গেলেন না কেন? ফারিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো সিডি আসে নাই। সে কি? আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি, আপনার নামে পাঠিয়েছি। আমি তো পাই নাই। ফারিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি, তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমার বাড়ির যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো, তাই তোমাকে সামনে আইতে পারি না আমার জন্য। আর আমার নাতনিটা। ফারিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজা চোখ ছলছল করে উঠল। সে ফারিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না, কান্না থামান। যতই বলো, মা কান্না থামবে না। 4 বছর ধরে এভাবে কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফারিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না থাক, ঘুমাক। পদ্মজার শ্বশুর শাশুড়িকে সদের ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমি যত যাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমি রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী প্রেমাপ্রান্ত বাড়িতে রয়ে যায়, পূর্ণা যায় সাথে। তাদের বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শাঁসা শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতন, যেন মনের চেপে রাখা কষ্ট ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকই পদ্মজার ভাবনা? চারিদিকে চোখ বুলাতে বুলাতে আলগা ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বে তো এখানেই জায়গাটা তার 3 মাসের কন্যা সন্তান পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল।